আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত বন্ধন গল্পের 20 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই মেয়ে ওঠো, পরকিয়া করো বলে কি মানুষের প্রতি দয়াও নেই? অসুস্থ লোকের বুকে মাথা রেখেছো কেন? শুনেছি হাজব্যান্ডের চেয়ে পরকিয়া লোকের প্রতি মানুষের বেশি যত্নশীল হয়। তো তুমি তো মনে হচ্ছে কোনো দিক দিকই না। দাঁড়াও, মিসেস নিয়াজকে ডাকছি। রুজা এবার লজ্জা আর দুজনকে ঠেলে উঠে বসলো, নয়তো আরও কী শুনতে হবে কে জানে। উঠে বসতেই নার্স বলল, আপনি যত সম্ভব মিসেস নেওয়াজ, তাই তো? রুজা হেসুচোখ মাথা নাড়ালো। লজ্জা এবার নার্সই যেন বেশি পেল, কোনো মতে একটা হাসি দিল। রুজা মাথা নিচু করে আছে দেখে তুরজান বলল, আপনার হাসি হচ্ছে না, তাই জোর করে হাসার প্রয়োজন নেই। যা করতে এসেছেন ফাস্ট করে বের হন, আমার বউ লজ্জা পাচ্ছে। নার্স এমনিতেই তো ভুলভাল বকে ফেলেছে, আবার কি বলবে। তুরজানের স্যালাইন চেঞ্জ করে দিয়ে চলে গেল, যার আগে নিজেই বিড়বিড় করে বলল, আমি তো ভুলভাল বকি, এটার প্রমাণ আবার পেলাম। নিজের হাজবেন্ডের পরকীয়া দেখে এখন সবাইকে তাই মনে হয়। মানুষ যা দেখে অভ্যস্ত সবাইকেই তাই মনে করে, অথচ পৃথিবীতে ভালো মানুষ আছে তা ভুলেই যাই আমরা। ভালোবাসা সুন্দর, নিজেরটা না হোক আর অন্যটা দেখতে সুন্দর। নার্স যেতেই রুজাও পা বাড়াতে চাইলো, তবে তুরজান নেওয়াজ কি আর ছেড়ে দেওয়ার বান্দা। বা হাতে রুজার শাড়ি আঁচল ধরে টেনে আনলো, নিজের কপালের উপর আঁচল রেখে রুজাকে বলল ঘামবিন্দু মুছে দিতে। রুজা বাধ্য স্ত্রীর মতোই হাজবেন্ডের হুকুম পালন করতে গেল, তবে কে জানতো সুযোগ সন্ধানী তুরজান নেওয়াজ রুজাকে বিপাকে ফেলবে। রুজা নিচু হয়ে কপাল মুছে দেওয়ার আগে আবার নিজের বুকে এনে ফেললো, বা হাতে কোমর জড়িয়ে বলল, বউ। রুজা নিশ্চুপ, মনে হচ্ছে কতদিন পর এই ডাক শুনছে। তারপর বলল, বউ শুনো, আমার দিকে তাকাও। রুজা চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে তুরজানের বুকে মুখ গুজে পড়ে রইল। আবার একই কণ্ঠ ধ্বনিত হলো, তাকাতে বলছি না? এভাবে এত লজ্জা পাওয়ার কি আছে? নাকি পরকীয়া করতে এখন লজ্জা লাগছে? রুজা আরো কুকড়ে গেল, লজ্জায় গাল দুটো লালচে হয়ে আছে। তুরজান রুজার কপালে ঠোঁট ছুঁয়ে দিতে রুজা তড়িৎ গতিতে তাকালো। তুরজান ভ্রু কুচকে বলল, তখন যে কাজটা সম্পূর্ণ হয়নি, এখন ফার্স্ট ওটাকে সম্পূর্ণ করো। রুজা বলল, কোন কাজ? তুরজান আবারও রুজার ললাটে তারপর নাকের ডগায় অধর ছুঁয়ে যে না অধরের কাছে নিজের অধর নিবে, তখনই রুজা দুই হাতে ঢেকে নিল। তুরজান মুচকে এসে বলল, কেন? তখন তো কথা শেষ করার আগে রুজা নিজের দু হাতে তুরজানের ঠোঁট চেপে ধরলো, তারপর বলল, চুপ করুন বেহায়া লোক, অশুদ্ধ পুরুষ। তুরজান বলল, বউয়ের কাছে কে শুদ্ধ থাকে? আমাকে দেখা কে এত শুদ্ধ লোক? রুজা বলল, কেউ না হলো আপনি হবেন শুদ্ধ। তুরজান বলল, আচ্ছা যা, তোর ইচ্ছা, কিন্তু এখন ঘুমাবো। ঘুম হয়নি। রুজা বলল, আপনি তো ঘুমের মেডিসিন নিয়ে ঘুমিয়েছেন, তাও বলছেন ঘুম হয়নি। তুরজান বলল, মেডিসিন নেয়নি। রুজা বলল, কেন? তুরজান বলল, আমার যে ঘুমে তুই বুকে নেই, ওই ঘুম আমার প্রচণ্ড অপছন্দের। রুজা বলল, তাহলে আমি যাই, আপনি ঘুমান। রুজা বলল, যতক্ষণ ঘুমাবো ততক্ষণ এভাবেই থাকবি। রুজা বলল, আপনার শরীর ইনজুর, ব্যথা লাগবে? তুরজান বলল, লাগবে না। তুরজানের কথাটা শুনে রুজার বুকটা হালকা কেঁপে উঠল। এতক্ষণ যে লজ্জা, অভিমান, ভালোবাসা মিলেমিশে ছিল, সেগুলোর মাঝে হঠাৎ করে ভয়টা আবারও মাথাচাড়া দিয়ে উঠল। রুজা ধীরে ধীরে তুরজানের ডান হাতটার দিকে তাকালো। সাদা ব্যান্ডেজে মোড়ানো, তবুও কিছু জায়গায় লালচে দাগ ফুটে আছে, মনে হচ্ছে একটু নাড়াচাড়া করলে আবারও রক্ত বের হবে। রুজা কাপা গলায় বলল, খুব খুব ব্যথা করছে। তুরজান একটু মুখ বাঁকিয়ে বলল, তবে এখন করছে না। রুজা ভ্রু কুচকে তাকালো, তারপর বলল, আমি সিরিয়াসলি জিজ্ঞেস করেছি। তুরজান বলল, আমিও তো সিরিয়াসলি বললাম। তুরজান মুচকে এসে আবারও বলল, তুই কাছে থাকলে ব্যথা পালিয়ে যায়, ব্যথারাও আমার বউকে ভয় পায়। রুজা এবার সত্যিই কিছু বলার ভাষা হারিয়ে ফেললো। এই মানুষটা এমন কেন? এত ভালোবাসা কেউ কিভাবে দিতে পারে? ধীরে ধীরে সে তুরজানের হাতের কাছে এগিয়ে গেল, খুব সাবধানে, যেন কাছের কিছু ছুঁয়ে দেখছে এমনভাবে আঙুল দিয়ে ব্যান্ডেজের উপর হাত রাখলো। তুরজান হালকা কেঁপে উঠল। রুজা আটকে উঠে বলল, সরি, ব্যথা লাগলো? তুরজান বলল, না, তোর ছোঁয়ায় ব্যথা না, অন্য কিছু লাগছে। রুজা অজান্তেই জিজ্ঞেস করে ফেললো, কি লাগছে? তুরজান চোখ বন্ধ করে বলল, হাজার জনম তোকে বুকে নিয়ে বাঁচতে ইচ্ছা করছে। এক মুহূর্তের জন্য পুরো কেবিনটা নিস্তব্ধ হয়ে গেল। রুজার চোখের পানি এসে গেছে। সে আস্তে করে তুরজানের পাশে উঠে বসলো, তারপর নিজের শাড়ির আঁচল দিয়ে খুব যত্ন করে তুরজানের কপালে ঘাম মুছতে লাগলো। রুজার গলা যেন ভেঙে গেল, তারপর বলল, এত কষ্ট কেন করেন আমার জন্য? তুরজান চোখ খুলে তাকালো, কারণ তুই আমার, আর নিজের জিনিসের জন্য মানুষ কষ্ট করে না। রুজা একটু অভিমান করে বলল, আমি মোটেও কোনো জিনিস নই। তুরজান ধীরে ধীরে বলল, না, তুই জিনিস না, তুই আমার নিঃশ্বাস। নিঃশ্বাস না থাকলে মানুষ বাঁচে না। রুজা এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না, চোখের পানি গড়িয়ে পড়ল। সে তুরজানের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, আমি ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল আপনাকে হারিয়ে ফেলবো। তুরজান বাঁ হাত দিয়ে যতটা পারে তাকে জড়িয়ে ধরলো, তারপর বলল, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু তুই যদি আবার এমন করে হারিয়ে যাস, আমি সত্যিই পাগল হয়ে যাব। রুজা শক্ত করে ধরে বলল, আমি আর কোথাও যাব না, আপনার কাছেই থাকবো।
তুরজান বলল প্রমিস। রোজা বলল প্রমিস। কিছুক্ষণ দুজনেই চুপ, শুধু হার্টবিটের শব্দ যেন একটার সাথে আরেকটা মিশে গেছে। হঠাৎ তুরজান বলল, একটা কাজ কর। রোজা বলল কি? তুরজান বলল, এখানে এভাবেই শুয়ে থাক, ঘুম পাচ্ছে আমার। রোজা অবাক, কি বলছেন? এটা হসপিটাল। তুরজান দুষ্টুমি করে বলল, তো কি হয়েছে? আমি পেশেন্ট, আমার ইচ্ছা। রোজা বলল, না, কেউ দেখে ফেললে কি ভাববে? তুরজান বলল, দেখলে বলবি হাজবেন্ডের বাসায় শুয়েছি, সমস্যা কোথায়? রোজা লজ্জায় লাল হয়ে গেল, তারপর বলল, আপনি একদমই ভালো না। তুরজান বলল, শুধু তোর জন্যই খারাপ। তুরজান মুচকে হাসলো। শেষ পর্যন্ত রোজা না করতে পারলো না, ধীরে ধীরে তুরজানের পাশে একটু জায়গা করে শুয়ে পড়লো। মাথাটা সাবধানে তুরজানের কাঁধে রাখলো। তুরজান গভীর একটা নিঃশ্বাস নিল, তারপর বলল, এইটাই আমার ঘুমের মেডিসিন। রোজা মৃদু স্বরে বলল, এখন ঘুমান। তুরজান বলল, ঘুমাবো, কিন্তু একটা শর্ত আছে। রোজা বলল, কি? তুরজান বলল, ঘুম থেকে উঠলে তুই সামনে থাকবি। রোজা চোখ বন্ধ করে হেসে বলল, আমি থাকবো, কোথাও যাচ্ছি না। তুরজানের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠলো। কিছুক্ষণ পরেই তার শ্বাস স্থির হয়ে এলো, ঘুমিয়ে পড়েছে। রোজা তার দিকে তাকিয়ে রইল, আঙুল দিয়ে আলতো করে তুরজানের চুল সরিয়ে দিল, তারপর খুব আস্তে করে তুরজানের বুকে মুখ গুজে দিল। মনে মনে বলল, এত ভালোবাসা দিয়ে আমায় বেঁধে ফেলেছেন, এখন তো আর চাইলেও যেতে পারবো না। আর এদিকে আজ 3 দিন বাদে তুরজান হসপিটাল থেকে বাড়ি ফিরেছে। সবকিছু স্বাভাবিক হলেও তুরজান রোজার সাথে খুব কম কথা বলছে। রোজাও বিষয়টা ঘাটেনি, কারণটা যে তার জানা। তুরজান ঘুমানোর পর কেবিন থেকে চলে এসেছিল, তাই এমন অভিমান পুষছে। নেওয়াজ বাড়ি আজ যেন অন্যরকম, একদিকে আতঙ্ক কেটে গেছে, অন্যদিকে নতুন সত্য সামনে এসেছে। ড্রয়িং রুমে রাতে ডিনার শেষে সবাই বসে। তাজারুল নেওয়াজ গম্ভীর মুখে বললেন, মিরান কোথায়? ঠিক তখন ওই মিরান ঢুকলো, চোখে ক্লান্তি কিন্তু মুখে দৃঢ়তা। তারপর বলল, আমি এখানে। তাজারুলের কণ্ঠ শক্ত করে বলল, সব সত্য বলবো? মিরান বলল, বড় বাবা, তুমি তো সব জানোই, তুমিই বলো। তাজারুল নেওয়াজ বলল, নিজের কথাটা নিজেই সবাইকে বলো। মিরান একবার রোজার দিকে তাকালো। রোজা চুপচাপ বসে আছে, তারপর বলতে শুরু করলো, রেজাউল মির্জার মৃত্যুর ঘটনা, এটা দুর্ঘটনা ছিল না, ওটা প্ল্যান্ড মার্ডার ছিল। আমি অনেকদিন ধরে ইনভেস্টিগেশন করছিলাম, কিন্তু কাউকে বলিনি, কারণ বিষয়টা খুব সেন্সিটিভ ছিল। সবাই স্তব্ধ। তানিয়া মুখে হাত দিলেন। মুস্তফা নেওয়াজ কড়া গলায় বললেন, আমাদের কাছেও না। মিরান বলল, তোমাদের নিরাপত্তার জন্যই বলিনি, তবে বড় বাবা সব জানতো। রাফিয়া এবার বলল, তাই বলে একদম চুপ? আমার বাবার ঘটনা একবার আমাকে বলতে পারতে ভাইয়া। মিরান দীর্ঘশ্বাস ফেলল। আজকে যেটা হলো ওটা প্রমাণ করে আমি ঠিক ছিলাম, ওটা তোমার আর রোজার পিছনে ছিল, কিন্তু এখন তোমরা মুক্ত, আশা করছি আর বিপদ আসবে না। সবাই একসাথে রোজার দিকে তাকালো। রোজা ধীরে ধীরে মাথা নিচু করলো। রোজার সামনে এভাবে বলা ঠিক হচ্ছে কি? রোজার দিকে তাকাতেই মিরান বলল, বনু এবার বলে দে। তারপর খুব আস্তে করে বলল রোজা, আমার সব মনে পড়ে গেছে। মিরান বলল, কবে? উৎসুক জনতার নেই সবাই একসাথে বলে ফেললো। রোজা ঘাড় ঘুরিয়ে একবার তুরজানের দিকে তাকালো, তার মধ্যে কোনো ভাবাবেগ নেই, থাকবে কি করে? যেদিন শুনেছে রোজার স্মৃতি ফিরেছে, অসভ্য লোক সেই দিন ওই বিয়ে করে নিয়েছে। সেদিন ডক্টরের কাছে যাওয়ার 3 দিন আগে জেনেছিল, কিন্তু 3 দিন কেন কোনো প্রতিক্রিয়া দেখায়নি, এটা ভাববার বিষয়। তবে উত্তর দিল 17 দিন আগে। এক মুহূর্ত পুরো ঘর নিস্তব্ধ। তুবা চমকে উঠল, তারপর বলল, কি বললি তুই? আমাদের জানাসনি কেন? রোজার চোখ ভিজে উঠছে। মিরান বলল, আমি বনুকে বলতে নিষেধ করেছিলাম। মুস্তফা নেওয়াজ এতক্ষণ নিশ্চুপ দর্শক হয়েও এবারও বলল, কে কে জানতো? মিরান বলল, বড় বাবা, ভাইয়া আর আমি। মুস্তফা নেওয়াজ আর কথা বললেন না। তিনি উঠে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেন। তার শক্তি ফুরিয়েছে মনে হচ্ছে। তবে সত্যি যে তার মেয়ের মুখে বাবা ডাক শোনার দিন ফুরিয়েছে। সে কি এতই তুচ্ছ যে তাকে এই ঘটনা জানানো হয়নি? তার মূল্য ফুরিয়েছে। তবে তার ভাবনাকে পিছনে হাঁটিয়ে রোজা আঁকড়ে ধরলো। এতদিন আগলে রাখা বাবা নামক মানুষটাকে। রোজা কোনো রকম ডেকে উঠল, বাবা বিশ্বাস করো, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। না জানানোর জন্য সরি, কিন্তু বিশ্বাস করো এই কয়দিন আমার একটুও ভালো কাটেনি। ইচ্ছা করছিল দৌড়ে গিয়ে আগে তোমাকে জানাই, ভাইয়া নিষেধ করেছে। আমি মেয়ে হয়ে কি করে তোমার ক্ষতি চাইতে পারি? যদি ওই লোকগুলো আবার। একটু থেমে আবারও বলল, আমি আগের সব কিছু মনে করতে পারি। আব্বু, আগুন, সেই রাত, ওরা যদি তোমাকে। আর কথা বলতে পারলো না, হেঁচকে উঠে গেছে। ছেলে মানুষ যে অনুভূতি প্রকাশে বড্ড কাঁচা। তাই মুস্তফা নেওয়াজের অমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তানিয়া দৌড়ে এসে রোজাকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, আম্মু ভয় নেই, আছি তো আমরা, কিছু হবে না। রাফিয়া এসে রোজার মাথায় হাত রাখলো, এবার তোকে আর কেউ ছুতে পারবে না বোন, আছি তো আমরা। রোজা বলল, সরি আপু। রাফিয়া বলল, কোনো ব্যাপার না, এবার তো জেনেছি তুই ঠিক আছিস, এটাই অনেক। রোজা ফুপিয়ে উঠল। তাজারুল নেওয়াজ গভীরভাবে তাকিয়ে রইলেন। তারপর ধীরে মুস্তফা নেওয়াজকে ধীরে শূন্য হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কাঁধে হাত রেখে বললেন, আল্লাহর রহমত, তুমি এখন ঠিক আছো? মিরান মৃদু হাসলো। হাসি আটকে গেল মুস্তফা নেওয়াজের চোখে চোখ পড়তেই। নত মস্তিষ্কে বাবার সামনে দাঁড়িয়ে বলল, সরি বাবা, আমার কাজের কথা তোমাকে আগেই জানানো উচিত ছিল। শক্তপোক্ত মুস্তফা নেওয়াজ আজ খোলস ছেড়ে ছেলেকে জড়িয়ে ধরলো, নোনা জল গড়ালো। তারপর বলল, সরি তো আমার বলার কথা, তুই কেন বলছিস? তোকে কত বসে থাকতে খোঁটা দিয়েছি, অথচ আজ জানতে পারলাম আমার ছেলে বড় কাজ করে। লজ্জিত আমি, বাবা হিসেবে সত্যিই লজ্জিত। একে একে সকলের মান অভিমান দুঃখ সব শেষ হয়ে যাচ্ছে। রোজাকে
রুজাকে ঘিরে রেখেছে সবাই। রাহেলা নেওয়াজ তো মহা খুশি। রেহানা নেওয়াজ যে এখনো মা হিসেবে আছে এটাতে আত্মহারা সে। তোবা দূরে দাঁড়িয়ে আছে, হঠাৎ বলল, আজ ননদ বলে কেউ আমায় মনে রাখলো না। হায় রে কষ্ট, আমি কি এতটাই ছোট যে আমাকে চোখে পড়ছে না? রোজা এগিয়ে এসে জড়িয়ে নিল তোবাকে। এত কিছুর মাঝেও তুরজান নির্বিকার, কোনো অনুভূতি যেন কাজ করছে না। হঠাৎ উঠে যেতে নিলে তাজারুল নাজ বলল, তোবার বিয়ের ব্যাপারে কথা ছিল। তুরজান বলল, বলো। তাজারুল নাজ বলল, বিয়ে পিছিয়ে দিতে চাইছি তোমার হাত ঠিক না হওয়া পর্যন্ত। তুরজান বলল, দরকার নেই, ইনভাইট করা শেষ। আর পরশু গায়ে হলুদ, এখন বিয়ে পিছাতে গেলে প্রবলেম হবে, ও হেতু কথা উঠবে। তাছাড়া আমি ঠিক আছি, বিয়ে যে ডেটে ফিক্স করা হয়েছে ওই ডেটেই হবে। বলেই পা বাড়ালো। তাজারুল নাজ আবারও পিছু ডেকে বলল, এভাবে যাই করছো কেন? আরেকটা কথা বলার আছে তোমার আর রোজার বিয়ের ব্যাপারে। ওই একই দিনে তোমাদের বিয়েটাও নিয়ম অনুসারে হবে। তুরজান বলল, যা খুশি করো। বলেই হাঁটা ধরলো। রাহেলা নেওয়াজ তো ছেড়ে দেওয়ার মানুষ না। তিনি সুযোগ পেয়ে বললেন, কপাল কপাল, এইবার দিয়ে 3বার বিয়ে করবি, মানুষ 3বার কবুল বলে, তুই 9বার বলবি। তুরজান কথা বাড়ালো না, নিজের রুমে চলে গেল। যে যার রুমে চলে গেল। রাহেলা নেওয়াজ রোজাকে তার রুমে থাকতে বলল। বিয়ের আগে এই 2 দিন তার সাথেই থাকবে রোজা। তোবা নিজের সাথে থাকতে চাইলে তিনি বলে দিলেন, তোরা বিশ্বাস করবো আমি? ভাইয়া এসে বলবে দরজা খুল, সাথে সাথে রোজাকে দিয়ে দিবি। বলেই তিনি রোজাকে একবারও তুরজানের রুমে যেতে দিল না। ওষুধ খেয়েছে কিনা তাও জানে না। রোজা একবার যেতে চাইলো, তবে রাহেলা নেওয়াজ বলল, তুরজান ওষুধ খেয়ে নিবে, চিন্তা না করতে। রোজা তো ওষুধ মাত্র বাহানা করেছিল, তুরজানের মুখোমুখি হওয়াটা জরুরি। কেন এত অভিমান জমালো? তবে তার জানা হলো না। আর এদিকে রাত অনেকটাই হয়ে এসেছে, প্রায় মধ্যরাত বলা চলে। নেওয়াজ বাড়ি আবারও শান্ত। দিনের আবেগ, কান্না, সত্যপ্রকাশ সবকিছু যেন ক্লান্ত হয়ে থেমে গেছে। রাহেলা নেওয়াজের রুমে শুধু চুপচাপ শুয়ে আছে, লাইট অফ, শুধু হালকা লাইট ল্যাম্প জ্বলছে। রাহেলা নেওয়াজ পাশেই শুয়ে, ইতিমধ্যে আধা ঘুমে, কিন্তু রোজার চোখে ঘুম নেই। মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, তুরজান কেন এমন করছে? আজ 3 দিন পর বাড়ি ফিরেও একটা ঠিকঠাক কথা না, না কোনো খোঁজ, না কোনো স্পর্শ। এই কি সেই মানুষ? রোজা চোখ বন্ধ করে শুয়ে রইল। হঠাৎ খটখট আওয়াজ পেয়ে চোখ মুখ কুচকে পড়ে রইল রোজা। রাহেলা নেওয়াজ বিরক্ত হয়ে বললেন, এই রাত দুপুরে আবার কে? বিছানা থেকে উঠে দরজা খুলতেই দেখে তুরজান দাঁড়িয়ে আছে, একদম স্বাভাবিক ভঙ্গিতে। রাহেলা ভ্রু কুচকে বললেন, কি হয়েছে? তুরজান খুব গম্ভীর মুখে বলল, ওষুধ খেতে ভুলে গেছি। রাহেলা নেওয়াজ বলল, এইটা বলার জন্য এখন এত রাতে এখানে এসেছিস? তুরজান বলল, হ্যাঁ। রাহেলা নেওয়াজ বলল, ওদিকে কি উকি দিচ্ছিস? রোজা তোকে দিয়ে আসতো। তুরজান বলল, তুমি ওকে পাঠাওনি। রাহেলা একটু থমকালেন, তারপর বললেন, নিজের ওষুধ নিজে গিয়ে খা, এত রাতে বিরক্ত করিস না। তুরজান বলল, নিজে নিয়ে খেতে পারলে তোমাকে বলতাম। রাহেলা নেওয়াজ বলল, বিয়ে করেছিস, 2 দিন পর বাচ্চার বাবা হবি, এখন নিজের ওষুধ নিজে খেতে পারিস না? ঠিক আছে, দাঁড়া আমি এনে দিচ্ছি। তুরজান বলল, না তুমি বসো, আমি নিজেই নিয়ে যাচ্ছি। রাহেলা নেওয়াজ হয়তো কথা বুঝলেন না, তাই বললেন, ওষুধ কোথায় জানিস? তুরজান বলল, জানি না, তাই তো তুমি দিবা। রাহেলা বিরক্ত হয়ে বলল, উফ থাক, আমি এনে দিচ্ছি। বলে তিনি রুম থেকে বের হয়ে গেলেন। রাহেলা বের হতেই তুরজান রুমে ঢুকে দরজা আস্তে করে বন্ধ করে দিল। লক করে দিতেই রাহেলা নেওয়াজ বলল, কি রে, রুম লক করলি কেন? তার চোখ কুচকে গেল। আবার বলল, তুই এত রাতে কি শুরু করেছিস? তুরজান একদম স্বাভাবিকভাবে বলল, ওষুধ খেতে এসে ঘুম পেয়ে গেছে। রাহেলা নেওয়াজ বলল, তোর রুম নাই, রুমে গিয়ে ঘুমা। তুরজান বলল, আছে, কিন্তু আমার বউ এখানে। রাহেলা হা করে তাকিয়ে রইলেন বন্ধ দরজার দিকে। তারপর বললেন, এই 2 দিন তোকে ওর ওখানে থাকতে দিব না বলেছি, তাই আমার রুমে নিয়ে আসা। তুরজান হালকা হেসে বলল, তুমি বলেছ, আমি তো মানিনি। রাহেলা বিরক্ত হয়ে বলল, অসভ্য, ঠিক আছে থাক, কিন্তু কোনো বাড়াবাড়ি করলে। তুরজান সাথে সাথেই বলল, কিছুই করব না। রাহেলা নেওয়াজ বলল, আমি থাকবো কোথায়? তুরজান বলল, আজকের মতো সোজা আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো গ্রানি, আজকের জন্য রুম এক্সচেঞ্জ করলাম। রাহেলা নেওয়াজ বলল, তোর ওই পচা পারফিউমের গন্ধে আমার ঘুম আসবে না। আর কোনো উত্তর এলো না। রাহেলা নেওয়াজ এবার বুঝলো তাকে বোকা বানিয়েছে। আর কি করার, ঘুম চোখে তুবার দরজায় করা নাড়লো। তুরজান ধীরে ধীরে বিছানার দিকে তাকালো। রোজা একদম স্থির হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ, ঘুমের ভান। তুরজানের ঠোঁটে হালকা হাসি ফুটলো। তারপর বলল, ঘুমাচ্ছিস নাকি অভিনয় করছিস? কোনো উত্তর নেই। তুরজান ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার পাশে বসলো। তারপর খুব আস্তে শুয়ে পড়লো রোজার পাশে। রোজার বুক ধরপড় করছে, কিন্তু সে নড়ছে না। তুরজান সিলিং এর দিকে তাকিয়ে শুয়ে রইল কয়েক সেকেন্ড পর। তারপর খুব আস্তে বলল, এভাবে চলে যাস কেন? রোজার চোখ কেঁপে উঠলো, তবুও চুপ হয়ে আছে। তারপর বলল, আমি ঘুমিয়েছিলাম তাই বলে কি থাকবি না? তার কণ্ঠে কষ্ট স্পষ্ট। তারপর বলল, তুই আমার কাছ থেকে গেলে আমার ঘুম না ভাঙলেও আমার ভেতরটা ভেঙে যায়। রোজার চোখের কোণে পানি জমে উঠলো, আর থাকতে পারলো না। এত ভালোবাসা রাখবে কই? হঠাৎ ঘুরে তার দিকে মুখ করলো, নিজের মুখ নিয়ে তুরজানের বুকের উপর রাখলো। তারপর বলল, তাহলে আপনি কথা বলেননি কেন? তুরজান থমকে গেল কিয়ৎক্ষণ, চোখে চোখ পড়লো দুজনের। রোজা কাপা গলায় বলল, 3 দিন, একবারও জিজ্ঞেস করেননি আমি কেমন আছি?
তুরজান বলল, তুই জিজ্ঞেস করেছিস? রোজা বলল, আমি ভয় পেয়েছিলাম। তুরজান বলল, কিসের ভয়? রোজা বলল, আপনি রাগ করেছেন হয়তো। তুরজান গভীরভাবে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, প্রিয় ব্যক্তির উপর রাগ না, কষ্ট পেয়েছি। রোজা বলল, আমি তো ভেবেছিলাম আপনি বুঝবেন। তুরজান বলল, সবকিছু বুঝি, কিন্তু তুই না থাকলে বুঝে কি লাভ? একটু থেমে তারপর খুব নিচু গলায় বলল, ওভাবে পালিয়ে এলি কেন? রোজা বলল, আমি ভেবেছিলাম আপনি ঘুমাচ্ছেন। তুরজান বলল, দেখছিলাম। রোজা বলল, কি? তুরজান বলল, আমার বউয়ের পাগলামি। ছন্ন ছাড়া বউ হাজবেন্ডের ঘুমের সুযোগে যে বুকে মুখ লুকাতে পারে তা জানা ছিল না, কিন্তু চলে যাওয়াটা পছন্দ হয়নি। শরীর থেকে আত্মা চলে যাওয়ার মতোই কষ্ট হচ্ছিল। এই কথাটা শুনে রোজার বুক ভেঙে গেল যেন। রোজা একটু ধীরে ধীরে একটু এগিয়ে এলো, তারপর বলল, সরি। তুরজান কিছু বলল না, চুপ করে রইল। রোজা আরো কাছে এসে তার বুকের কাছে মুখ গুজে দু হাতে আলিঙ্গন করে বলল, আমি আর কোথাও যাব না, প্রমিস। আর এদিকে নেওয়াজ বাড়ি আজ যেন আলো রাজ্য। চারিদিকে ঝলমলে ফেরারি লাইট, গাঁদা আর রজনীগন্ধা মালা দিয়ে সাজানো পুরো বাগান। মাঝখানে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, হলুদের আসর বসবে সেখানে। আজ তোবার গায়ে হলুদ, সাথে রোজা আর তুরজানেরও। বাড়ির প্রতিটা কোনায় আনন্দের শব্দ, হাসি, খুনসুটি আর গানের সুর। রাফিয়া, রেহেনা আর বাকি মেয়েরা একসাথে ব্যস্ত সাজসজ্জায়। কেউ ফুল সাজাচ্ছে, কেউ প্লেট গুছাচ্ছে, আবার কেউ রোজা তুবাকে নিয়ে বসে হাসাহাসি করছে। তাজারুল নেওয়াজ আর মুস্তফা নাজ অতিথি আপ্যায়নে ব্যস্ত। তুবা বসে আছে মাঝখানে, হলুদ শাড়িতে একদম ঝলমলে, চোখে মুখে লজ্জা কিন্তু ঠোঁটে হাসি থামছে না। রাফিয়া খোঁচা দিয়ে বলল, এভাবে হাসিস না তো। তুবা মুচকি হেসে বলল, কেন? রাফিয়া বলল, এখনই যদি এত হাসিস, বিয়ের পর কি করবি? সবাই হেসে উঠল। এদিকে রোজা আয়নার সামনে দাঁড়িয়ে, হালকা হলুদ সোনালি শাড়ি, চুলে গাঁদা ফুলের গাজরা, কপালে ছোট্ট টিপ। নিজেকে দেখে একবার থেমে গেল। মনে হলো জীবনটা আবার নতুন করে শুরু হয়েছে। ঠিক তখন ওই পেছন থেকে কণ্ঠ এলো, এই কি আমার বউ নাকি অন্য কেউ? রোজা আয়নায় তাকিয়ে বুঝে গেল তুরজান। গায়ে সাদা পাঞ্জাবি, দেখতে মাশাআল্লাহ লাগছে। নজর না লাগে, লাগলেও কি, তার হাজবেন্ডের সেদিন বলা কথাগুলো তো শুনেছে। বাবার সম্পত্তির ভাগ দেবে, তাও নিজের নাম। মুখটা লাল হয়ে গেল তার, তারপর বলল, আপনি এখানে কেন? তুরজান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আমার রুম, আমার বউ, বউকে দেখতে আসছি, কোনো সমস্যা? রোজা বলল, বাইরে সবাই আছে। তুরজান বলল, তাই তো এসেছি, ভিড়ের আগে একটু একা সময় নিতে। রোজা কিছু বলার আগেই তুরজান কাছে এগিয়ে এলো, খুব আস্তে করে বলল, আজকে তোকে দেখে মনে হচ্ছে আবার নতুন করে প্রেমে পড়েছি। এসব জাদুটুনা না করলেও পারতি। রোজার বুক কেঁপে উঠল, আস্তে করে বলল, আপনি সবসময় এমন বলেন কেন? তুরজান বলল, তুই সবসময় এমনই লাগিস কেন? রোজা চোখ নামিয়ে ফেললো। তুরজান হালকা করে তার কানের পাশে গাঁদা ফুলটা ঠিক করে দিল, তারপর বলল, চলো বউ, সবাই অপেক্ষা করছে। গায়ে হলুদের আসরে ঢাক ঢোল আর গানের তালে পুরো বাড়ি জমে উঠেছে। কেউ গাইছে, কেউ নাচছে। তুবাকে বসানো হয়েছে মাঝখানে, পাশে রোজাকে বসতে বললেও ঘোর আপত্তি তুরজানের। ওভাবে গায়ে হলুদ নাকি তার বউয়ের দরকার নেই। এক এক করে সবাই হলুদ মাখাতে আসছে। তানিয়া নাজ প্রথমে দুই মেয়ের কপালে হলুদ লাগালেন, চোখ ভিজে উঠল তার। তারপর বলল, আমার মেয়েটা বড় হয়ে গেল। তুবা মায়ের হাত ধরে বলল, আমি কোথাও যাচ্ছি না আম্মু। সবাই আবেগে ভেসে গেল যেন। একে একে সবাই হলুদ লাগিয়ে দিয়ে যেতে লাগলো। রোজা আর তুরজান রোজা প্লেটে হলুদ নিয়ে এগিয়ে গেল তুবার দিকে। হাসতে হাসতে বলল, দেখিস আজকে তোকে এমন হলুদ মাখাবো, বিয়ের দিনেও উঠবে না। তুবা বলল, আগে নিজেকে সামলাবেন ভাবি। রোজা লজ্জা পেল। তুরজান পাশ থেকে রোজার কানে ফিসফিস করে বলল, ওকে, তোকে সামলানোর দায়িত্ব না হয় আমিই নিই। রোজা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনি চুপ থাকবেন? তুরজান দুষ্টু হেসে বলল, চুপ করেই তো আছি। চারপাশে আনন্দ। মিরান এসে তুবাকে খুঁচিয়ে বলল, এইখানে তো সিনেমা চলছে রে তুবু বুড়ি। তুবা হেসে বলল, তুমি চুপ করো, তোমার বিয়ে হলে বুঝবা তখন। তাছাড়া অনন্যা আপু ওই পাশে আছে। আর এদিকে হঠাৎ রাফিয়া বলল, একটা নিয়ম করি চলো, যারা যারা হলুদ মাখাবে তাদেরও হলুদ মাখানো হবে, কিন্তু কেউ ইচ্ছা করে নিজের গায়ে হলুদ লাগাবে না। যেই যাকে হলুদ লাগাক তাকে যে যত পেরেশানি দিতে পারে। সবাই একসাথে কয়েকজন বলে উঠল, ঠিক আছে। এরপর যা হওয়ার তাই হলো। রোজা তুরজানের গালে এক চাপ হলুদ লাগিয়ে ছুটে চলল। তুরজান হাসতে হাসতে বলল, এবার তোকে বাঁচাবে কে? রোজা পালাতে ছুটে গেল দোতলায়। তুরজান বা কম কিসে, রোজার পিছু নিয়ে সেও দোতলায় পৌঁছে গেছে। রোজা এদিক ওদিক ছুটছে, আর তাকে ধরার প্রয়াসে তুরজান ছুটছে। এক ছুটে ছাদে চলে গেল। অবশেষে হারম্যানের ছাদে রাখা দোলনায় ধপাস করে বসে পড়লো। তুরজানও বসে পড়লো। তারপর কিভাবে আকাশের পানে চেয়ে শুয়ে পড়লো। হাঁপিয়ে গেছে দুজন। রোজা আবার পালানোর ধান্দায় পা বাড়াতেই তুরজান হাত টেনে আনলো। হেড কাটানে টাল সামলাতে না পেরে ঠাই হলো তুরজানের বুকে। তারপর বলল, কোথায় যাবি? রোজার গালে লজ্জার লালাভা বিদ্যমান। তুরজান নিজের মুখে লেগে থাকা হলুদ নিয়ে খুব আলতো করে রোজার গালে ছুঁয়ে দিল। তারপর ফিসফিস করে বলল, এটা আমার পক্ষ থেকে আজীবনের রং। রোজা এতক্ষণে খেয়াল করলো হাতের কথা। ফ্রুকুচকে বলল, আপনার হাত এভাবে রেখেছেন কেন? হ্যান্ডব্যাগ কই?
তুরজান বলল ঘরে আছে। রোজা বলল আপনি বড্ড বেপরোয়া। তুরজান বলল গুছিয়ে দিবেন। রোজা বলল আমি নিজেই তো ছন্ন ছাড়া। এবার তুরজান রোজার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল আপনার ছন্ন ছাড়া বেপরোয়া জীবনটাকে না হয় আমিই গুছিয়ে রাখবো, বিনিময়ে আমার আত্মার সাথে জুড়ে থাকবেন মাই পার্সোনাল সুইটনেস রোজ। আর এদিকে নেওয়াজ বাড়ির রাতে ছাদটা যেন একটু অন্যরকম, নিচে এখনো গানের শব্দ ভেসে আসছে, ঢোলের তালে তালে হাসির শব্দ, খুনসুটি, কিন্তু ছাদের এই কোণায় শুধু দুজন মানুষ আর তাদের নিঃশ্বাসের শব্দ। রোজা এখনো তুরজানের বুকে মুখ গুজে দিয়ে আছে, তুরজানের আঙুলগুলো আলতো করে রোজার চুলে ঘুরছে। কিছুক্ষণ চুপ থেকে রোজা বলল আপনি আগের মতো নেই। তুরজান ভ্রু তুলে বলল কেন, আগে কেমন ছিলাম? রোজা বলল আগে একটু বেশি পাগল ছিলেন। তুরজান হেসে বলল পাগল মনে হয় তোর? রোজা মাথা নাড়ালো, তারপর বলল না, এখন বেশি বিপজ্জনক মনে হয়। তুরজান বলল কেন? রোজা চোখ তুলে তাকালো, তারপর বলল আগে আপনি ভালোবাসতেন, আর এখন আমার সুখের অসুখ হয়ে হৃৎপিণ্ডে গেঁথে আছেন। তুরজান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ করে রোজার কপালে ঠুকা দিল এইসব ডায়লগ কোথা থেকে শিখেছিস? রোজা ঠোঁট ফুলিয়ে বলল কার থেকে শিখবো? আপনার কাছ থেকেই শিখেছি। তুরজান বলল ওহ, তাহলে ছাত্রী ভালো আছে, অল্পতেই বিদ্যা অর্জন করতে পারে। রোজা বলল স্যারও খারাপ না। দুজনে হেসে উঠল। হঠাৎ ওই তুরজান রোজাকে দোলনায় শুয়ে দিল। রোজার মুখের উপর নিজের মুখ নিয়ে যেতেই রোজা চোখ মুখ কুচকে নিল, ঠোঁট তীর করে কাঁপছে অজানা আশঙ্কায়। তুরজানের তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে রোজার চোখে মুখে। হঠাৎ তুরজান উঠে বসে বলল কাউকে নিজের দুর্বলতা দেখালে সে ওই দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে আরো দুর্বল করে দেয়, আর যে দুর্বলতা প্রকাশ করে সে কখনো তার কাঙ্ক্ষিত জিনিস পায় না। তাই নিজেকে সেলফ কন্ট্রোলে রাখাই ভালো। তুরজানের কোনো কথাবার্তা না পেয়ে রোজা চোখ খুলে তাকাতেই দেখলো তুরজান পাশে বসে ফোন স্ক্রল করছে। রোজা নিজের শাড়ি ঠিক করে বসলো। তুরজানের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে এতক্ষণ সে স্বাভাবিক অবস্থায় ছিল। ফোন রেখে আকাশ পানে চেয়ে শুয়ে পড়লো। আনমনে রোজার দিকে তাকিয়ে বলল আজকের আকাশটা একটু বেশিই সুন্দর। রোজা আকাশ পানে তাকিয়ে বলল কোথায়? আমার তো মনে হচ্ছে না, আকাশ তো আগের মতোই আছে। তুরজান রোজার দিকে তাকিয়ে বলল আমার এখানে থেকে তো সুন্দর মনে হচ্ছে। বলতে রোজা তুরজানের পাশে শুয়ে পড়লো। এতক্ষণে তুরজান যা চাচ্ছিল তাই হলো, তার অর্ধাঙ্গিনী না চাইতেও তার পাশে শুয়ে পড়েছে। তবে তুরজান নেওয়াজ তো তুরজান নেওয়াজই, কোনো কিছু মুখ ফুটে বলবে না, তবে ছলে বলে কৌশলে তা ঠিক করে নেবে। রোজা বলল আমি ভেবেছিলাম আপনি পাগল, এখন দেখছি চোখেও সমস্যা। এখন আপনাকে আপনার পাগলাগারদের সত্যি সত্যিই পাঠাতে হবে, সাথে চোখের ভালো ডক্টরের কাছে নিতে হবে। তুরজান বলল কেন? রোজা বলল কোথায় আকাশ আজকে বেশি সুন্দর? তুরজান বলল আমার আকাশ প্রিয়কে তো আজ বেশি সুন্দর লাগছে। রোজা বলল আপনার আকাশ? বলে হেসে বলল আমি সাদে বলি আপনার বউয়ের কপালে দুঃখ আছে। বলে জিভ কামড়ে ধরলো, মনে মনে বলল সরি, আমি তো আপনার বউ, ওই একই হলো। এতদিন ভাবতাম আপনার বউ মানে আমি পাগল বুড়া জামাই পাবো, এখন দেখছি কানা জামাইও পেয়ে গেছি। তুরজান বলল তুই আবার বিড়বিড় করা শুরু করেছিস। রোজা বলল তো কি করব? আপনি একটা পাগল, চোখের সমস্যা, আমি পাগলের সংসার করব না। না মানে না। বলতেই তুরজান রোজার গ্রীবাদেশে কামড় বসালো। রোজা চোখ মুখ খিচে নিল, দুহাতে ঠেলে দিতে চেয়ে বলল অসভ্য লোক, এভাবে রাক্ষসের মতো কামড়ে দিচ্ছেন কেন? তুরজান ছেড়ে দিয়ে বলল কি যেন বলছিলি? যা বলল ভুলে গেছি। তুরজান বলল আর কখনো বলবি? যা বলল পাগল নাকি? আমি আমার হাজবেন্ডকে কেন ছাড়বো? আমার ছাড়ার কথাটা কোথায় ব্যবহার করা হয় আমি তাই জানি না। এটা কি একটা ওয়ার্ড? সরুন তো, চলে যাচ্ছে রাক্ষস একটা। তুরজান আলতো করে চুমু এঁকে দিল কামড় দেওয়ার জায়গাটাতে। রোজা একটু ছাড়া পেতেই তুরজানের গ্রীবাদেশে কামড়ে দৌড় দিল। তুরজান মিটিমিটি হেসে বলল এখনো ছোটবেলার মতোই পাগলি আছিস, সুদ ভালো করে নিতে জানিস, তবে সুদ নিতে গিয়ে ট্যাগ তো অন্য কিছু বসিয়ে দিয়ে গেলি। আর এদিকে নিচে তখন আয়োজন শুরু হয়েছে। তোবাকে গোসল করানো শেষ, নতুন হলুদ শাড়িতে স্নিগ্ধ লাগছে মেয়েটাকে, নতুন সাজে সেজেছে আজ। রাফেজের ডাকে রাফিয়া আসছি বলে তোবাকে রেডি করে বলল নিচে আসতে। ওদিকে রাফেজ নিজের পাঞ্জাবি কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না। রাফিয়া রুমে যেতেই অবাক, রুমের সাথে এক প্রকার যুদ্ধ সেরেছে মনে হচ্ছে। রাফিয়াকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রাফেজ ভ্রুকুচকে বলল ওভাবে তাকিয়ে আছো কেন? রাফিয়া বলল তুমি যুদ্ধ করছো রুমে। রাফেজ বলল মানে? রাফিয়ার আর কি বলার, এখন সব গুছাতেই দিন শেষ। তোর ভালো লাগে না একটা মানুষ এত অগোছালো হয় কি করে? রাফিয়া বলল কিছু না। কি জন্য ডাকছিলে? রাফেজ বলল তোমাকে দেখার জন্য। রাফিয়া বলল আমাকে দেখার জন্য না খাটানোর জন্য, কোনটা? রাফেজ বলল বউ আমার কষ্ট বুঝে না, সারাদিন কাজ করো, হাজবেন্ড না থাকলেও তো তোমার কিছু যায় আসে না তাই না? রাফিয়া বলল কি জন্য ডেকেছিলে? রাফেজ বলল পাঞ্জাবি খুঁজে পাচ্ছি না। রাফিয়া বলল তোমার গায়ে কি? রাফেজ বলল পাঞ্জাবি। রাফিয়া বলল খুঁজে পাচ্ছ নাকি? রাফেজ বউ বলে এগিয়ে এসে রাফিয়াকে আবদ্ধ করলো নিজের বাহুডোরে। রাফিয়া রাফেজের চেয়ে উচ্চতায় কম হওয়ার দরুন উঁচু হয়ে তাকাতে হলো। রাফেজও সরাসরি তাকালো রাফিয়ার চোখে, বিষণ্ণতায় ছেয়ে আছে, অথচ কোলাহলে পূর্ণ ওই দু চোখ। রাফেজ নিচু হয়ে আলতো করে কপালে কপাল ঠেকিয়ে বলল মেয়ে মানুষকে অতটাও শক্ত হওয়া উচিত না বুঝলে, যতটা হলে তার ভিতরে ভেঙে চড়ে গেলে কেউ বুঝবে না। রাফিয়া বলল তুমি আমাকে দুর্বল হতে বলছো? রাফেজ বলল হুঁ,
একটু নিজের কষ্ট শেয়ার করে স্বস্তিতে থাকতে বলছি। রাফিয়া এবার নিজেকে ছাড়াতে ব্যস্ত হলো। তার কাছে দুর্বল মানে কিছু নেই, তবে চোখের পানি যে তা বলছে না, পাত ভেঙে গড়িয়ে পড়তে চাইছে। রাফেজ দু হাতে রাফিয়ার মুখ আগলে নিয়ে বলল, রাফিয়া আমি এখনো তোমার আপন হতে পারিনি তাই তো? রাফিয়া এবার কান্নার বাঁধ ছুটে গেল, আর নিজেকে সামলাতে পারছে না। আষ্টে পিষ্টে জড়িয়ে গেল প্রিয় পুরুষের বক্ষে, ফুপিয়ে উঠে বলল, আমি আর সত্যি নিজেকে সামলাতে পারছি না, বিশ্বাস করো হাঁপিয়ে গেছি। আমি বাবা মায়ের স্মৃতি ভুলতে পারিনি, আর না রোজার ওই অতীত। ওইটুকু বোন আমার কষ্ট সহ্য করলো। জানো আমি দেখেছি ওই কয়দিন ওর স্মৃতি ফেরার পর লুকিয়ে কান্না করতে। জানো ও আমার থেকে ভীষণ লোকান্তর, কাউকে কিছু বুঝতে দেয় না, হাসি খুশি থাকে। কিন্তু আমি তো ওর বোন, আমি ঠিকই ওর কষ্ট বুঝতে পারছি। ফেজ বলল, জানো রাফিয়া আমার দেখা সেরা নারী তুমি। রাফিয়া এবার সরু চোখে তাকালো। ফেজ আলতো হাতে চোখের পানি মুছিয়ে দিতেই কর্ণগোচর হলো। তারপর বলল, পাপা মাম্মা কাঁদছে কেন? তুমি মাম্মাকে মেরেছো? ছেলের কথা শুনে রাফেজ ফেল ফেল করে তাকালো। দুষ্টু ছেলে বাবা মায়ের প্রাইভেসি বুঝে না। রাফিয়া ছুটতে চাইলেও রাফেজ ছাড়লো না। আর আজ দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, মাম্মা পাপাকে আবার বিদেশ পাঠিয়ে দিবে। পাপা পচা, পাপা না থাকলে তুমি কান্না করো, আসলেও তোমাকে বকে কান্না করাই। রাফিয়া চোখ বড় বড় করে তাকালো ছেলের পানে। ছেলে তো সত্যিই মুখ পাতলা, পেটে কিচ্ছু থাকে না। রাফেজ রাফিয়াকে ছেড়ে দিতেই দূরে সরে দাঁড়ালো। ছেলেকে একবার কুলে তুলে নিয়ে বলল, তোমার মাম্মা কান্না করে? আরাজ বলল, তো মাম্মা যখন কষ্ট পায় তখন কান্না করে, তোমার জন্য, পিপির জন্য, ওহ সরি খালামনির জন্য। রাফেজ তাকাতে রাফিয়া চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। রাফেজ আরাজকে চোখ বন্ধ করতে বলল। আরাজ দুই হাতে চোখ ঢেকে নিতেই রাফেজ রাফিয়ার কাছে গিয়ে হয়তো কপালে ঠোঁট ছোঁয়ানোর প্রস্তুতি নিচ্ছিল। তখনই রুজা রুমে ঢুকে গেল। দু হাতে চোখ ঢেকে অন্ধের মতো করে বলল, সরি আমি কিছু দেখিনি। রাফিয়া রাফেজের বাহুতে আস্তে করে থাপ্পড় দিয়ে দূরে সরে দাঁড়ালো। রাফেজ রুজার দিকে তাকিয়ে বলল, তোমার টাইম সেন্স বড্ড খারাপ শালিকা, অন্তত যা হওয়ার ছিল তা দেখে কথা বলতে। মানে কি? রুজা রুমে চলে এসেছে, আবার দেখে ফেলেছে, তাতেও সমস্যা নেই, কথা বলেছে জন্য সমস্যা? রুজা এবার চোখ থেকে হাত সরিয়ে হেসে বলল, পরের বার থেকে দেখে তারপর বলবো। আর বড় বাবা তোমাকে ডাকছে দুলা ভাই। রাফেজ বলল, কেন? ও বলল, জানি না, তাড়াতাড়ি যেতে বলেছে। আর আজকে কুলে নিয়ে রাফেজ চলে গেল। রাফেজ যেতে রুজা দৌড়ে রাফিয়াকে জড়িয়ে ধরলো। রাফিয়াকে নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রুজা গালে একটা চুমু দিয়ে দিল। রাফিয়া তাও চুপ। ছোটবেলায় যখন রুজা ভুল করত আর রাফিয়া অভিমান করত, তখন রুজা বোনের চুল এলোমেলো করে দিয়ে আরো রাগিয়ে দিত। কিন্তু এখন তো বড়, আর এতদিন পর কিভাবে বোনের রাগ ভাঙাবে কে জানে। নিশ্চয়ই রাফিয়াকে আগে জানায়নি জন্য অভিমান করেছে। রুজা আস্তে করে গালে কামড় দিল। না, রাফিয়া তাও রাগ করছে না। যতক্ষণ রাফিয়া রাগ না করে ততক্ষণ রাফিয়ার অভিমান যাবে না। রুজা এবার কান ধরে নরম সুরে বলল, সরি, আর কখনো এমন করব না। তো ধন্যবাদ।